সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে চলে গিয়েছেন এবং প্রায় ১৪০০ লোক হত্যার তদন্ত আপনার জাতিসংঘ উদ্ঘাটন করেছে। সো এই বিষয়ে আপনি অথবা আপনার দল আওয়ামী লীগ অথবা আপনি তো প্রায় আপনার সাথে যোগাযোগ হয় দলের প্রধানের, আপনার কি অনুতপ্ত, দুঃখিত, ক্ষমা চান এই বিষয়ে আপনারা? আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা করার আগে আমি যেটা বলতে চাই, এটা আগস্ট মাস, আমরা যারা 15 আগস্টে জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, সে জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে বিগত দিনগুলোতে আমি কথা বলেছি। জুলাই আগস্টের আন্দোলনটা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই আগস্টের আন্দোলনটা শুরু হয়েছিল কমলমতি ছাত্রদের কোটা আন্দোলন। আপনি বলুন তো, গত 2 বছরে এই কোটা নিয়ে কোনো কথা হয়েছে? কথা হয়নি। এটা সেই ডক্টর ইউনূস সাহেব, আমাদের গর্বের মানুষ ডক্টর ইউনূস, একমাত্র নবীন নড়িয়া, উনি নিজেই 2 বছর আগে এখানে আমাদের সামনে জাতিসংঘে, আপনি সেখানে হয়তো উপস্থিত ছিলেন, উনি বলেছিলেন যে ঘটনায় সরকারের যে পরিবর্তনটা হয়েছে এটা এমনি হয়নি, ইট ওয়াজ meticulously designed and perfectly implemented। তার মানে জুলাই আগস্টে পরে এবং আজ পর্যন্ত যে হত্যাকাণ্ডের যে মানুষ যারা জীবন দিয়েছে এটা তার মেটিকুলাস ডিজাইনের অংশ। এখন এই সমস্ত পরিপ্রেক্ষিতে সর্বশেষে আমরা একটা, যেভাবেই হোক, আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত 12 ফেব্রুয়ারি থেকে। সে সরকারও আমার সেই ডক্টর ইউনূস সাহেবের রেখে যাওয়া প্রতিটা জিনিসই আইনে পরিণত করেছেন এবং যে দলটির নেতৃত্বে যে স্বাধীন হয়েছিল সেই দলটিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে ছাত্র সংগঠনটি দলের আগে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, যে ছাত্রলীগ, যে ছাত্রলীগের রক্ত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশ সৃষ্টির রাজনীতির সর্ব জায়গায় বিস্তৃত, সে ছাত্রলীগেরও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সর্বভাবে চেষ্টা করেছি। আপনি যেটা বলছেন যে আমরা দুঃখ প্রকাশ করি কিনা, দুঃখ প্রকাশটা অবশ্যই করতে হবে। এতগুলো লোক, আপনি যেটা বললেন জাতিসংঘে যে 1400 কথা বলেছে, এর সম্পূর্ণ মিথ্যা একটা রিপোর্ট, একটা ফেব্রিকেটেড একটা রিপোর্ট। বাংলাদেশ সরকার বলে 800, জাতিসংঘ এখান থেকে যায় 1400। এটা, এবং আমরা দলীয়ভাবে কিন্তু লিখিতভাবে জাতিসংঘকে চিঠি দিয়েছি যে 1400 যে তোমরা বলছো, সে 1400 ডেথ সার্টিফিকেট বাড়ি করো, সে 1400 লোক মারা গেছে, তারা কারা, তাদের সংখ্যাটা কিভাবে তোমরা নির্ধারণ করো? আজ পর্যন্ত কিন্তু তারা সে উত্তর দেন। তবে 1400 কেন, একজনও মারা গেল সেটারও আমি প্রতিবাদ করি, সেটাও আমি সমর্থন করি না। একটা স্বাধীন দেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সম্পূর্ণ বিনিময়ে যে স্বাধীন হয়েছে, সে দেশে একজনও কেন বিনা বিচারে বিনা দোষে মৃত্যুবরণ করবে? এটা আমি সমর্থন করি না। তো সেই দিক থেকে লক্ষ্য রেখে আপনি যে কথাটি বলেছেন, আমরা দুঃখ প্রকাশ করি কিনা, অবশ্যই 5ই আগস্ট পর্যন্ত আমার দেশ আওয়ামী লীগ সরকার ছিল, সে সময় যারা আত্মহত্যা, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সময় কিন্তু একটা কমিশন করা হয়েছিল। সেই কমিশনে বলা হয়েছিল যাদেরকে হত্যা করা হয়েছে কারা করেছে, কিভাবে করেছে, সেটা কিন্তু জানার অধিকার সবার ছিল। সেটা না করে 15 আগস্ট পর্যন্ত যে সমস্ত লোক মারা গেছে তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো? সেটাই কিন্তু প্রমাণ করে যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে, সে হত্যাযজ্ঞগুলো ঘটেছে ডক্টর ইউনূস সাহেবের সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। আমি বলি, যে কোনো ধরনের হত্যাকে আমরা দুঃখ প্রকাশ করি এবং আপনি দুঃখ প্রকাশ করছেন, বাট দলের প্রধান শেখ হাসিনা, উনি তো সেদিন গত পরশুদিন বোধহয় উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে আমি মোটেই এই জন্য অনুতপ্ত না, অনুশোচনাও করি না আমি এই জন্য। না, এরকম কথা উনি বলেননি, এরকম উনি কথা বলেননি, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি যেটা বললেন এটা কিন্তু সত্য না। উনি যেটা বলেছেন, যারা মারা গেছে আমি তাদের হসপিটালে দেখতে গেছি, বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি, তাদের বাবা মাকে আমি আমার গণভবনে নিয়ে এসেছি, তাদের যত ধরনের সহযোগিতা সাহায্য করার দরকার আমরা করেছি এবং সবারই খোঁজ খবর নিয়ে এবং কিভাবে তারা হত্যা করা হলো। এবং জানেন, যখন এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যেদিনই উনি বললেন যে এই যে 7.12 কি যে গুলি করে হত্যা করা হলো, এটা তো সাধারণ পুলিশের কাছে ছিল না, এটা, এবং এই সমস্ত গুলি হয়েছে পেছন দিকে, পুলিশেরা তো সামনে ছিল। এই কথা বলার সাথে সাথে কিন্তু সেই সাগর সাহেবের তার চাকরি চলে গেলো 2 দিনের মাথায়। তো সেই দিনই বলছি, এটি কিন্তু বলেনি যে আমি এটা স্বীকার আমি করিনি। উনি বলছেন, হ্যাঁ, তারপরে কিন্তু বলছেন যদি আমি কোনো প্রমাণ করতে পারে যে আমার নির্দেশে, আমার আদেশে কাউকে হত্যা করেছে,
উনি সেটা বিচারের সম্মুখীন হওয়ার জন্যই উনি কিন্তু ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বর মাসে উনি ওনার বিরুদ্ধে যে অবৈধ রায় দেওয়া হয়েছে, ক্যাঙ্গারু করে যে রায় দেওয়া হয়েছে, সে সমস্ত মাথায় নিয়ে কিন্তু উনি বাংলাদেশে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই যাবেন, এবং সেটা কি প্রমাণ করে উনি ওনার সেই মনোবল আছে কিনা। ডিসেম্বরে কি আপনি কি এটা বিশ্বাস করেন যে উনি দেশে যাবেন ডিসেম্বরে? রাজনীতিতে বলা বড় কঠিন, ডিসেম্বরে কেন, তার আগেও যেতে পারেন উনি বাংলাদেশের নাগরিক, উনি যাবেন না কেন? আমরা যাবো না কেন বাংলাদেশে? অবশ্যই যাব। যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সবাই যাবো, সবাই কিন্তু বাংলাদেশই আছে, আমরা যাবো না কেন? আমারই তো দায়িত্ব আছে। আজকে দেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যে বিপদ আপদের ক্ষতি হতে যাচ্ছে, আজকে অর্থনীতি, আজকে যে কোনো জিনিস, আজকে বিদ্যুৎ নাই, আজকে গ্যাস নাই, আজকে দেশে কি অবস্থা, আজকে ছেলে মেয়েরা স্কুল কলেজ পড়তে পারে না। আওয়ামী লীগের নাম যেখানে আসে, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হতো, তাদের গন্ধ, তাদের স্কুল কলেজ যেতে পারতেছে না, তাদের চাকরিতে বের করে দেওয়া হচ্ছে, পুলিশে যারা আছে সাথে বের করে দেওয়া হচ্ছে। এই যে অবস্থা ঘটলো সিদ্দিক ভাই, আপনি যে কথাগুলো বলছেন এটা তো আপনাদের অভিযোগ আমি শুনতে পাচ্ছি প্রথম থেকে আপনারা বলছেন, বাট এই ধরনের সিচুয়েশনে আওয়ামী লীগ পড়লো যে, এটা কি আপনারা কখনো আত্মসমালোচনা করেছেন যে কেন আমরা এই অবস্থার মধ্যে পড়লাম? আপনাদের এই যে আপনাদের শাসনামলে গুম, আপনাদের শাসনামলে আমি শেষ করি, আপনাদের শাসনামলে গুম, আপনি দেখেন গুমের রাজনীতি হয়েছে, অনেক লোক এখনো খুঁজে পাওয়া যায় নাই। আপনাদের সময় দুর্নীতি, অবাধ দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির সেই বেনজির বলেন আরো অনেকের নাম আছে এর মধ্যে। হ্যাঁ, আপনাদের সময় দেশে আপনার অনেক লোককে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা শিকার হয়েছে, আপনার এই যে বিনা বিচারে হত্যার শিকার হয়েছে। এগুলো তো অস্বীকার করার কোনো পথ নেই। ওইটা শোনেন, এটা যেটা বলে অস্বীকার না, প্রত্যেকটা জিনিসেরই একটা রেকর্ড রয়েছে। এটা তো আমরা বলতে পারবেন, যেটা বললেন দুর্নীতির কথা বললেন, আপনাদের 2 বছরের সময় তো আপনাদের মিডিয়াতে আমি শুনেছি আপনারা বলছেন যে 15 বছর যতটা না দুর্নীতি হচ্ছে তার চেয়ে বেশি দুর্নীতি হচ্ছে গত 18 মাস। আমি কারো পক্ষ নিচ্ছি না, আমার কথা হলো যে মানে যে কেউ দুর্নীতি করুক, এই এখন হোক আর আগে হোক, দুর্নীতি এটা নিয়ে এখন যদি কেউ করে সে অন্যায়, এর আগে যে করছে সেটা অন্যায়। আমি ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না, বাট আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের সময় গুম, অনেক লোক গুম, এখন ইলিয়াস আলীর খবরই পাওয়া যায় নাই। আপনি আরও অনেক লোক, শতাধিক লোকের গুমের ঘটনা ঘটেছে, দুর্নীতি হয়েছে, আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এই বিষয়গুলো যে আপনি যারা বলছেন যে আজকে আওয়ামী লীগের লোকরা, শেখ হাসিনা আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ওনার আত্মীয়স্বজনরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এইটাকে কি মনে করে না যে নৈতিকভাবে আওয়ামী লীগ এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে দেশে থাকাকে তার নিরাপদ মনে করে নাই? না, এটা ঠিক না। ওইটাই বলি, সে মিটাকুলাস ডিজাইনের পার্ট হিসেবে শেখ হাসিনা কিন্তু, আপনি যদি যখন ওনার ভাষণের কথা বলেন, উনি কিন্তু শুরুতে বলেছিলেন আমাকে যে ভারতে আসতে হবে, এটা আমার তো জানা ছিল না, আমি ভারতে আসবো কেন? আমাকে শেষ করতে দেন। ভারত তো কারা নিয়ে গেছে? আমাদের দেশের সেনাবাহিনী, যারা ওনাকে বিমানে করে ভারতে পৌঁছা দিয়ে আসছেন, এবং ভারত সরকার সাথে আলাপ আলোচনা করে এটা তাকে সেখানে পাঠানো হয়েছে। আমি এই ব্যাপারে এই আলোচনা যাচ্ছেন, আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই, দুর্নীতি, গুম, খুন 2 বছর কেন যারা গুমে ছিল সেই গুমগুলো 1 টাকাও বাইর করতে পারলো না কেন? কই গেল তারা? অনেকেই তো কবর থেকে বেরিয়ে আসছে। এই সমস্ত হলো রাজনীতিক প্রপাগান্ডা। এবং আপনি কি অস্বীকার করছেন যে গুম খুব হয়নি? আমি তা বলছি না। 2-4 হয়নি, আমার যেটা হচ্ছে সেটা আমি তীব্র প্রতিবাদ করি, আমি সেটাকে সমর্থন করি না। সে যে কোনো দলেরই হোক না কেন, গুম করা বা খুন করার ক্ষমতা কারণ নাই, এবং সে দায়িত্ব যে সরকার থাকে সেই সরকারের দায়িত্ব এই গুম খুন বা জনগণের জানমাল রক্ষা করা একটা সম্পূর্ণ দায়িত্ব। এটা হলো সাংবিধানিক দায়িত্ব, সেটা রক্ষা করা। সেক্ষেত্রে আমাদের মিসম্যানেজমেন্ট হয়েছে, আমরা ঠিক মতো সেটাকে অ্যাড্রেস করতে পারিনি, সেটা তো অবশ্যই আমাকে স্বীকার করতে হবে। তাহলে 5ই আগস্টে আমাদের এই পরিণতি এভাবে কেন করবে? আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের তো সবই ছিল 4ই আগস্ট পর্যন্ত, 8 আগস্ট পর্যন্ত। কেন হঠাৎ করে কি ঘটে গেল 24 ঘন্টার মধ্যে, বা কি ঘটে গেল সেই 36 দিন, সেই 36 জুলাই বলে যে এটার মধ্যে কি ঘটনা ঘটে গেল, যে আমাদের সময় 5ই আগস্ট পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেটা তো আমার সরকারের সে দায়িত্বটা নীতি হবে। এবং আমরা দুঃখ প্রকাশ করি যে আমার একটা লোকও মৃত্যুবরণ করা উচিত, মানে যারা জীবন দিয়েছে সেটা তাদের জীবন রক্ষা করার দায়িত্ব আমার ওই সময় সরকারের ছিল। আমরা আমলি যারা করে আমাদের সরকার, আমাদের দায়িত্ব ছিল সেটা করা, আমরা সেখানে ব্যর্থ হয়েছি, এবং সে ব্যর্থতার দায়ভার আমাদের নীতি হবে। কিন্তু স্পষ্ট করে বলতে পারি, যে সংঘর্ষটা হয়েছে, যে ভাবে বাড়ি ঘর অফিস আদালত পোড়া হয়েছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় হয়নি। আপনি যেটা বললেন গুম খুম, আপনি কি জানেন যে বাংলাদেশে গত 2 বছরে
আওয়ামী লীগের নেতা কর্মীদের, ইনক্লুডিং মাইসেলফ, আমি তো কোনো মন্ত্রী না, আমি কোনো এমপি না, আমি এই দেশে রাজনীতি করি। আমার বাড়ি, আমার নিজের বাড়ি না সেটা, আমার বাবার বাড়ি, সে বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, টিনের বাড়ি। এটা যে একটা বিল্ডিং এর তাও হতো, টিনের বাড়ি পুড়েছে, আগে আগুন দিয়েছে, পরে প্রথম আমরা তো যেতাম, সেখানে থাকতাম, জিনিসপত্র লুট করেছে, পরে আগুন দিয়ে আমার সাথে মিশিয়ে দেওয়া। এই হলো বাস্তবতা গত 2 বছরে। তাহলে বলেন তো দেখি, আগে কি এরকম কি পাকিস্তানের সময় হয়েছিল? হয় নাই। যে ঘটনাটি 2 বছর ঘটেছে, তাহের ভাই, আপনার সবকিছু দেখেই চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নিয়ে এসেছে, সেটা হলো বর্তমানে বাংলাদেশে যেভাবে অসাংবিধানিক কাজ চলছে, সংবিধানকে যারা মানছে না, আজকে জাতীয় সংসদে যেভাবে কথাবার্তা বলা হয়, যেভাবে দেশটা পরিচালিত হচ্ছে, এটা দেশ বলা যায় না। এই উদ্দেশ্যে, এই কারণে কিন্তু বাংলাদেশকে আমরা 71-এ সে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশে স্বাধীন করা হয়নি। আমাদের সেখানে ভুল ত্রুটি আছে, আমরা বলবো না আমরা ভুল ত্রুটি করিনি, অবশ্যই করেছি। সেই ভুল ত্রুটি আমরা সংশোধন করি। আমরা চাই এখন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, এর সর্ববৃহৎ দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অনতিবিলম্বে তাকে প্রত্যাহার করা উচিত, এবং লাখো লাখো ছাত্র জনতা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে রাখা হয়েছে আজকে 2 বছরের বেশি, সাংবাদিক, পুলিশ, মানে জাস্ট নেম ইট, এদের যে জেলে রাখা হয়েছে বিনা বিচারে, তাদের জেল থেকে বের করে দিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থার সৃষ্টি করতে হবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের আওয়ামী লীগটা সর্ববৃহৎ দল, এই দলকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই আপনি যে কোনো ধরনের গণতন্ত্রী বলেন, যে কোনো ধরনের আইন নিয়ে আসে না কেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এবং এক কথা আমি যেটা বলতে চাই, ভুল ত্রুটি যেটা হয়েছে, মানুষের যে মানে যে কষ্ট করেছে, সেজন্য আমরা আওয়ামী লীগের, আমি অন্তত একটা ছোট্ট অংশের সভাপতি হিসেবে আমি বলতে চাই, যেটা আমাদের ভুল ত্রুটির জন্য, আমাদের কর্মকাণ্ডের জন্য, বা আমাদের ল্যাক অফ আওয়ার রেসপন্সিবিলিটির জন্য যেটা হয়েছে, সে দায়ভার আমাদের নিতে হবে। তবে আমরা কোনো সময় বাংলাদেশের জনগণের কষ্ট হোক, বাংলাদেশ জনগণের ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কোনো সময় চিন্তা করিনি। গত 15 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, ঈশ্বরের উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশ আজ থেকে 15 বছর আগে কি ছিল, বাংলাদেশ আজকে 15 বছর পরে কি হয়েছে, এবং 26 তারিখে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, সবকিছু বিবেচনা করে যে জিনিসটা দরকার, আপনার এই টিভি টকশোর মাধ্যমে বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভুল ত্রুটি ঊর্ধ্বে আমরা কেউ না। বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে অনতিবিলম্বে তার কার্যক্রম নিশ্চিত প্রত্যাহার করা উচিত, এবং যত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা এবং রায়, এ সমস্ত সব প্রত্যাহার করে দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, একটা যেটা আদালতে পাশ করেছে, একটা তত্ত্বাবধায়ক সরকারের, যেটা সবার এখন দাবি, যে তত্ত্বাবধায়ক সরকার একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে ব্যবস্থা করাই হবে আগামী দিনের শান্তিপূর্ণ একটা বাংলাদেশের। জি, আপনি জানেন যে হস্টাইল সিচুয়েশন, যে কারণে আপনাদের শাসনের কারণেই হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেকে। এখন এই যে অবস্থা, এই সিচুয়েশনে আপনার মানে আওয়ামী লীগ কি আগের রূপে ফিরে আসতে চায়, না আওয়ামী লীগ নতুন কোনো আপনার সংস্কারের মাধ্যমে নতুন কোনো রূপে ফিরে আসতে চায়? লিডারশিপ, আপনি জানেন যে শেখ হাসিনার লিডারশিপ বা এর বাইরে কোনো বিকল্প লিডারশিপে আসতে চায়, না কিভাবে আসতে চায় আওয়ামী লীগ? না, বাংলাদেশ তো আপনি জানেন, বাংলাদেশের রাজনীতি দুটো পরিবারের উপর ভর করে বাংলাদেশের রাজনীতি, এটা অস্বীকার করার কিছু নেই। সেই দুইটা দল, সেই পরিবারে যে ভর করে যে দল দুটি আজকে বাংলাদেশে শাসন করছে, একটা দল আমরা বোধহয় 20 বছর, তারাও কিন্তু 12 থেকে 15 বছর, তারা 15-20 বছর তারা শাসন করেছে। এই দুই দলের সমঝোতায় শান্তিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হতে পারে, এবং তারপরে যে সব ছোটখাটো দল তাদেরকে নিয়োগ করতে হবে। আপনি যেটা বলছেন, হ্যাঁ, বর্তমানে আমাদের যে দলের দলের প্রধান রয়েছে, তার নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আছে। আপনি যেটা বলছেন পালায় না, উনি কিন্তু পালায় আসেন নাই। আপনারা আমার সরকারের বিমানে করে কিন্তু ওনাকে ভারতের আইডিয়াকে আসা হয়েছে, উনি পালায় আসেন নাই। তো এই কথাটা আপনার প্ল্যাটফর্মে, আপনার এই ইয়েতে আমি বেশ কয়েকবার বলেছি, উনি পালায় যান নাই, উনি পালায় যান না। এখন উনি আসতে চাচ্ছেন, এখন আসার ব্যাপারে নানান বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে আমার বিশ্বাস উনি দেশে ফিরবেন, এবং ডিসেম্বরে কেন অবস্থার পরিবর্তন হলে, অবস্থার সেরকম রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে উনি ডিসেম্বরের আগেও দেশে ফিরতে পারেন। এবং আপনি অন্যান্য নেতাকর্মীদের সিনিয়র নেতাকর্মী যাদের কথা বললেন, তারাও আমার বিশ্বাস ডিসেম্বরের আগেই তাদের দেশে যাবে, যদি দেশের রাজনীতি পরিস্থিতি সৃষ্টি হয়। এবং সেটা কিভাবে সৃষ্টি হতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ উদ্রোহ করুক, আজকে সব
জেলে যারা আছে তাদের ছেড়ে দেব, তাহলেই দেখবেন দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা যে বর্তমান যে সরকারি গঠন হয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই দেশটাকে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে, এবং সেটা আমাদের আওয়ামী লীগের তরফ থেকে নেতৃত্ব দেবে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আপনি জানেন আজকে 6 তারিখ, আজকের দিনেই আপনি জানেন যে 2019 সালে এই টাইম টেলিভিশন ব্যক্তিগতভাবে আমাকে, আপনি জানেন আপনার সাথে অনেকবার কথা হয়েছে, এটা নিয়ে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল আওয়ামী লীগের সময়, কোনো কারণ ছাড়া, কোনো কারণ বলা হয় নাই। যে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কারণও জানার জন্য যে কী কারণে এটা হলো, রাইট? সো এই ধরনের আরও অনেকেই, যেমন হাসান ফেরদৌস সাহেব ব্ল্যাকলিস্টেড ছিলেন, ইব্রাহিম চৌধুরী কোন সাহেব ব্ল্যাকলিস্টেড ছিলেন। এটাকে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? এটা একজন, আমরা তো অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্রের তুলনায় আমরা অত্যন্ত ক্ষুদ্র আপনার সাংবাদিক, আমাদেরকে যদি টার্গেট করা হয়, এটা কেন টার্গেট করা হয়েছিল আপনার মনে হয়? এটা ঠিক হয়নি। আমি বলি এটা যেভাবে টার্গেট করা হয়েছে, সত্যিকারের অর্থে কোনো এভিডেন্স ছাড়া অনেক সময় তো আমরা কাজ করি আর একটা ধারণা নিয়ে। যেমন বাংলাদেশে এখন প্রায় 200-র মতো জার্নালিস্ট কিন্তু জেলে আছে বোধহয় বিনা বিচার, অনেকে হত্যা করা হয়েছে এবং সে জার্নালিস্টদেরকে হত্যাকাণ্ডে তাদের বিনা বিচারে জেলে রাখা হয়েছে। আপনি যেটা বললেন আপনাকে ব্ল্যাক লিস্ট, এখন তো আওয়ামী লীগের যাদের একটু গন্ধ পাওয়া গেছে সে সমস্ত গুলো তো ব্ল্যাক লিস্ট করা হয়েছে। এটা সরকারের, যে কোনো দেশের সরকারের এটা করেই থাকে। এটা কিন্তু আমাদের আমেরিকাতেও আছে। এটা কিন্তু খালি আমাদের সময় ছিল বা অন্যদের সময় ছিল না তা না, কিন্তু সব দেশে সব জায়গায় আছে। যে সরকার আসবে সে সরকারের বিরুদ্ধে যারা যায় তারা ম্যানেজ, তাদের সাইজ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন, এটা সব দেশ। আমার সময় হয়নি আমি সেটা বলবো না, আপনার প্রতি যেটা করে সেটা তো আমি দেখেছি। আপনাকে এখন কথা বল, যেহেতু আমরা প্রশ্ন তুললেন, সবার ধারণা আপনি জামাতি করতেন, সবার ধারণা আপনি শিবিরের লোক ছিল, সবার ধারণা ছিল আপনি ওই যে যাকে ফাঁসি দিয়েছে তার টাকা পয়সা দিয়ে আপনি টিভি চালান। বিকজ অফ দ্যাট মিথ্যা, এগুলো আপনি তো বলছেন তাই যদি হলো আপনার তো বিরাট বাড়ি। আপনি যদি একটা জিনিস বলেন, এই সমস্ত আপনি একটা কথা একজনের উপর আপনি চাপিয়ে দিলেন একটা কথা, রাইট, উইদাউট এনি এভিডেন্স। সো উইদাউট এনি এভিডেন্স, আপনি কোনো এভিডেন্স ছাড়া খালি মুখে বললেই আপনি একজনকে ব্যান করে দিবেন? আপনি তো একটা প্রমাণ দিবেন একটা লোকের বিরুদ্ধে কথা বলতে হবে, রাইট? আপনার মন মতো না হলে আপনি তাকে ওই যুদ্ধাপরাধী একজন বানাবেন, আপনার মন মতো না হলে একজনকে আপনি জামাত বানাবেন, আপনার মন মতো না হলে একজনকে আপনি শিবির বানাবেন। এই ধরনের ফতোয়াবাজি, মোল্লাদের মতো ফতোয়াবাজি, ইজ ইট রাইট? না, এটা তো ঠিক না, কিন্তু এখন তো তাই হচ্ছে। আপনার মব চলছে গত 2 বছর বাংলাদেশে। কি আমি যেটা প্রশ্ন করছি, আপনারা কি মনে করেন যে এইটা কি ঠিক করা হয়েছিল? এটা ঠিক, আমি তো বলছি যদি আপনার বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন গুলো আনছিল সেটা আপনি যদি চ্যালেঞ্জ করতে ওই সময়, আমরা চ্যালেঞ্জ করছি একবার না 100 টাইমস, উই চ্যালেঞ্জ 100 টাইম। আপনি জানেন না, আপনার সাথে মিটিং করছি আমরা, পিআরের সাথে মিটিং করেছি আমরা, মন্ত্রীদের সাথে মিটিং করেছি, কার সাথে করিনি? আপনার লিখিত উত্তর দিয়েছি সব। না করছেন, পররাষ্ট্রমন্ত্রী উনি এখানে ছিল, আপনার দেশি মানুষ, উনি তো আপনার না দেশি হোক বিদেশি, এটাতে ওনারা বলছেন উপর থেকে, ওনারা কোনো কারণ বলেন নাই, উইদাউট এনি রিজন। যদি বলতেন যে আপনি যে কারণগুলো বলছেন এই কারণে বললে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, ওনারা ব্যান করে। হাসান ফেরদৌস, না আমি তো আপনাকে একটা কথা বললামই যে আপনি কি, আমার তো মনে হয়েছে কি যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ভাই বোধহয় এখানে আছে, এখানে $25 মিলিয়ন নিয়ে আসছে, সেই টাকা দিয়ে আপনার টিভি চলে। এই দেশে কি এরকম হয়ে যায় যে তার একজন টাকা দিল 25 মিলিয়ন, আপনি এই যে আপনি বললেন 25 মিলিয়ন দিয়ে দিয়েছে, রাইট? হোয়াট ইজ দ্য এভিডেন্স? না আপনাকে তাইনি, আপনাকে তাই বলছে, সে নাকি 25 মিলিয়ন নিয়ে আসছে, সেখান থেকে নিয়ে আসে তার ব্যাপার, এর সাথে টাইম টিভির সম্পর্ক কোথায় আসলো? না আপনার সাথে সম্পর্ক, তারপরে হাসান ফেরদৌস সাহেবকে আপনারা ব্যান করতে ব্ল্যাকলিস্ট করলেন কেন? আপনারা ইব্রাহিম চৌধুরীকে ব্ল্যাকলিস্ট করলেন কেন? সাহেব ব্ল্যাকলিস্ট হয়েছিল, ইয়েস দে ওয়্যার দ্য ব্ল্যাকলিস্টেড। এটা আমার জানা নেই, আমার এটা জানা নাই, দে ওয়্যার ব্ল্যাকলিস্টেড, এটা আমার জানা ছিল না। এটা আমি প্রথম আলো বাংলাদেশের প্রথম আলো ব্ল্যাকলিস্টেড ছিল কেন? খুব শখ কথা ছিল। না বাংলাদেশের প্রথম আলো পত্রিকা ব্ল্যাকলিস্টেড ছিল কেন? ওইখানে কি মীর কাসেম আলী ছিল? হ্যাঁ এই যে মীর কাসেম আলী, মীর কাসেম আলী, রাইট, ওখানে কি মীর কাসেম আলী ছিল? বাংলাদেশে প্রথম আলোকে যে আপনারা ব্ল্যাকলিস্ট করলেন, টাকা দিয়ে আপনি টিভি চালান, আমরা না আপনি বললে তো হবে না ভাই, এটা তো এগুলো আমি তো সেটা বলছি ভাই, এটা তো বলে যে আমেরিকাতে $বিলিয়ন নিয়ে আসছে জিয়াউর রহমান, কি বলে আমাদের সজীব জয়, আমারও কথা বলে,
আমি নাকি না, মিলিয়ন so আপনারা এটা আনছে কি, এটা তো এটা কেউ বলে থাকলে তার ব্যাপার, বাট আপনি যে বেসড অন পারসেপশন অথবা মিথ্যা এলিগেশনের উপর বেস করে, আমরা নিয়ে আসছি। ওয়েট আমার কথা শেষ করতে দেন সিদ্দিক ভাই। বেসড অন আপনার একটা পারসেপশন অর উইদাউট এনি এভিডেন্স আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয় নাই, আর সজীব জয়ের বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয় নাই। আপনি হোয়াই ইউ ব্ল্যাকলিস্টেড এ মিডিয়া? না না সবকিছুতে মিডিয়ার থ্রুতে তো প্রচার হয় ভাই। আপনি কি তাহলে এটা জাস্টিফাই করেন যে মিডিয়া ব্ল্যাকলিস্টেড করা, এটা কি আপনি জাস্টিফাই করেন যে মিডিয়া ব্ল্যাকলিস্টেড করা ঠিক ছিল? না, কোনো সময় ঠিক না। ওকে, সো এটাই আমি জিজ্ঞেস করছি, মিডিয়া যদি দেশবিরোধী কাজ না করে, এটা ফালতু এই অভিযোগ কতগুলো একটা মুখে কতগুলো আড়াই দিলে হলো নাকি? আমরা এটা উইদাউট এনি এভিডেন্স একটা ন্যাশনাল টেলিভিশনে কেউ কথা বলবে, এটা দিস ইজ ভেরি আনফরচুনেট। না তাহের ভাই, এখানে তো আরো টিভি আছে, অন্যদের আমি তো প্রকাশ্যে বলতেছি একদম ওপেনলি যে আপনাদের কেন যে কোনো করলো কেন? আপনি এটা তো আপনাদের কাছে আমরা জিজ্ঞেস করছি, আপনার কাছে আমরা জিজ্ঞেস করছি। আমরা শুনেন, আপনাদের শাহরিয়ার সাহেব মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, পররাষ্ট্রপতি মন্ত্রী, ওনার সাথে মিটিং করেছি, আব্দুল সুবহান গুলাব সাহেবের সাথে মিটিং করেছি। এগুলো তো আমি ওপেনলি বলতে, আমি তো লুকানো বলতেছি না। আরো আপনাদের এই যে প্রেসে যারা ছিলেন, প্রাইম মিনিস্টারের প্রেসে যারা ছিলেন, যে খোকন সাহেব, আশরাফুল আলম খোকন, ওনার সাথে মিটিং করেছি কিনা আপনি জিজ্ঞেস করেন। হাউ মেনি টাইম? কেউ কোনো কারণ বলে নাই। আপনি তো এখন কতগুলো বুয়া কারণ বললেন, কোনো কারণই তো বলেন। আমি তো আপনাকে বললাম, আমি আপনাদের আমি তো এমন না যে আপনার হাসিনা সরকার যেটা করেছিল আর আমরা যে বসেছিলাম তারা প্রত্যেক লোকের সাথে আমি নিজে মিটিং করেছি। আপনি জিজ্ঞেস করেন আপনাদের অ্যাম্বাসেডর সাহেব ছিল, হাউ মেনি টাইমস ইউ হ্যাড এ মিটিং উইথ দেম? আপনি জিজ্ঞেস করে গিয়ে যে আপনার শাহরিয়ার সাহেব যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, ওনার সাথে আমি মিটিং করেছি, আপনাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছি, আব্দুল সুবহান গুলাব সাহেবের সাথে মিটিং করেছি, আপনাদের এই তখনকার যে প্রেস সেক্রেটারি ছিলেন হেলাল ভাইয়ের সাথে আমি কথা বলেছি, উনি তো তখন এখানে ছিলেন না, ওনার সাথে কথা বলেছি। আমি আশরাফুল আলম খোকনের সাথে মিটিং করেছি নিজে, তখন উনি ডেপুটি প্রেস সেক্রেটারি। তো আপনি কি মনে করেন যে আমার এই সাহস না থাকলে আমি মিটিং করতে পারি ওদের সাথে? না না, আপনি করছেন তাহের ভাই, আমি কিন্তু আপনাকে ডিফার করতেছি না, এবং এই কারণেই আমি আপনার টিভিতে যে আসি, এই যে আজকে আসছি, এর জন্য আমাকে উত্তর দিতে পারে অনেকেই যে কেন আমি তাহের সাহেবের টিভিতে আসছি। আপনারা যদি এটা যদি বলেন তাহলে আসেন আপনারা টিভিতে, না আসে অসুবিধা নাই। আপনারা যদি এরকম আপনাদের অ্যাটিটিউড থাকে আসবেন না, আমাকে চায় না। আপনি তো এটা বলতে উনি মুখে অনেক কথা বলে, কিন্তু শুনেন, না একবার উনি সিএনএনকে আমাকে শেষ করতে দেন, আমি এগুলো ওয়াচ করি। সিএনএন একজনকে উনি বলছিল, বলার পরের দিন কোর্ট তাকে বলছে নো ইউ ক্যানট ডু ইট, হি হ্যাজ এ রাইট টু গো। বলে যায় সেটা বললাম না, আমি আসি আপনার প্রশ্ন যেটা করতে চাই, বাংলাদেশে একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র বলবেন, আপনি বলবেন যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান, আর সেখানে আপনার দলের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে আপনি আপনার প্রেস কনফারেন্সে ঢুকতে দিবেন না, আপনি আপনার কি বলে গণভবনে অন্য সাংবাদিক আপনার বসংবদ যারা তেল মারবে তাদেরকে ঢুকতে দেবেন, আর যারা সত্য কথা বলবে বা আপনার সমালোচনা করবে তাদেরকে আপনি ঢুকতে দেবেন। এই যে গণতন্ত্র, এটাই গণতন্ত্র? না এটা নয়, সেটা এই ভুল ত্রুটিগুলো মনে করেন একজন বিরোধী মনে করলাম, তাতে কি সে বিরোধী হওয়ার তার রাইট আছে? 5 আগস্টের পরে তার যে একটা পরিবর্তন সেটা কিন্তু হয়নি, বরঞ্চ তার সাথে আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আপনি তখন তো কিছু খারাপ অবস্থা দিয়ে গেলে শুনেন, খারাপ অবস্থার দিকে যারা নিচ্ছে তারা তার অবস্থা ফেস করবে। আমি জিজ্ঞেস করছি, আপনি আওয়ামী লীগের প্রধান, সেই হিসাবে দ্যাট ইজ ট্রু। ভাইয়ের যে প্রশ্নটা করেছে উত্তর, যে আমরা সব লোক যখন যাব, এটা কিন্তু দুটার দিক হতে পারে। আমি যেটা বলছি, আমি 3 বারই বলেছি যে ডিসেম্বরের মধ্যেই যাবেন, যেহেতু উনি ঘোষণা দিয়েছেন, উনি একজন রাজনীতিবিদ এবং আমার আপনার চাইতে সবচাইতে আজকে 43 বছর সে একটা দলের প্রধান, বঙ্গবন্ধু 9 বছরের দলের প্রধান হয়, বঙ্গবন্ধু হয়েছিলেন, জাতির পিতা হয়েছিলেন, আর উনি সেই দলটি 43 বছরের সভাপতি পরিচালনা করতেন। আমি যেমন একটা ফ্ল্যাটল্যান্ডে আছি, উনি থাকেন টপ অফ দ্য হিল, উনি সমস্ত কিছু দেখেন, আমি কিন্তু অতটা দেখি না। উনি যেহেতু ঘোষণা দিয়েছেন, যেহেতু ওনার আমি দল করি, আমি সেটাকে বেস লাইন ধরে বলছি। উনি যেহেতু বলেছেন ডিসেম্বরের ভেতরে উনি দেশে যাবেন, উনি আমার বিশ্বাস উনি দেশে যাবেন সমস্ত ঝুঁকি নিয়ে, এবং কি ঝুঁকি নিতে পারে সেটা কিন্তু উনি রয়টার্সকে বলেছেন, গতকাল উনি কথাটা বলেছেন। আপনার প্রশ্ন উত্তরাই বলি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের যেমন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামলের সম্মান বিনিময়ে দেশে স্বাধীন হয়েছে, এই দেশের এই স্বাধীনতাকে লক্ষ্য করে একটা পরিবারে একসাথে এত রক্ত দিয়েছে, সেটা হলো বঙ্গবন্ধু পরিবার। তার বাবাকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন, তার আত্মীয়-স্বজন 18 জন সদস্যকে একদিনে হারিয়েছেন। উনি এখন 80 বছর, ওর 78 বছর বয়সের একজন, উনি এই দলটাকে লালন করেন, এই দলটাকে উনি নিজের পরিবার মনে করেন। উনি এখন দেখছেন আমার জন্য
আমি দেশে চলে এসেছি, সেজন্য আমার জন্য আমার নেতা কর্মীরা আজকে জেল খাটছে। আমার নেতা কর্মীরা বিনা বিচারে তাদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘর লুণ্ঠন করা হচ্ছে, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে উনি যেটা দেখছেন, আমাকে যদি তারা জেলে নেবে, আমাকে যদি ফাঁসি দেয়, তাহলে আমার বাবা মা তো গেছে, আমি একমাত্র, বা আমার বোন আছে, বোন যাবে কিনা জানে, উনি কিন্তু যাবেনি, আমার একটা বিশ্বাস, আর এখানে বিশ্বাস। এবং মারা গেলেও কি হয়, মারা তো যেতেই হবে একদিন। ওনার বাবা, মা, ভাই সবকে হত্যা করা হয়েছে, 10 বছর রাসেলকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই পরিবারের শেখ হাসিনা। উনি কিন্তু যাবেন, আমার বিশ্বাস উনি যাবেন। এখন বাংলাদেশের সরকার সেটা কিভাবে ওনাকে রিসিভ করবেন, কিভাবে তাকে সামলাবেন, এবং আমরা যারা, আমি বলছিলাম, আমার যে সমস্ত নেতা কর্মী 5% হবে না সিনিয়র নেতারা, তারা কিভাবে বাংলাদেশে যাবে সে দায়িত্ব তাদের, সে দায়িত্ব আমি নেব না। কিন্তু বাংলাদেশে লাখো কোটি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতা কর্মীরা অবস্থান করছে, তারা কিন্তু বসে থাকবে না। তারা তো একটা, এবং আরেকটা বলি, আমরা সহিংস রাজনীতিতে যাব না, আমরা শান্তিপূর্ণ পরিবেশে বর্তমান এই অবস্থা আমরা উত্তীর্ণ হতে চাই। এবং সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমাদের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা সেটাকে নেতৃত্ব দিতে পারে, এবং তার নেতৃত্বে বাংলাদেশে উনি যেদিনই যান না কেন, বাংলাদেশ সরকার যেদিনই তাকে যাওয়ার অনুমতি দেন না কেন, দেশে একটা শান্তি প্রতিষ্ঠা হওয়ার একটা দিন ঘোষিত হবে বলে আমার বিশ্বাস। এবং চিন্তাই করবেন না যে আমরা কোনো অস্ত্র নিয়ে বের হবো। বাংলাদেশের আওয়ামী লীগের অস্ত্র জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগের অস্ত্র কোনো বন্দুক না, কোনো 303 নয়, কোনো মেশিন গান না, আমাদের অস্ত্র বাংলাদেশের জনগণ। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর কথা বলেছেন, বাট আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এরকম দেখা যায় নাই। আপনারা মানুষের উপর অস্ত্র তুলেছেন এবং গুলি ব্যবহার করেছেন, মানুষের উপর মানুষ মেরেছেন আপনারা। এটা আপনি বলতেই পারেন, আপনি যেমন বললেন, আপনি বলবেন এটা। আমরা কাউরে গুলি করি না, আমরা কাউরে আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ কোনো ক্যাডারের দল, কোনোদিনই অগ্নিসংযোগ করে বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করা দল। ভাই 1400 মানুষকে হত্যা করা হয়েছে, এটা কি, এটা 1400 লোককে হত্যা করা হয়েছে, কারা করেছে? দল করে এটা করেছে বর্তমানে যারা র‍্যাব আছে, বর্তমানে যারা সেনাবাহিনী আছে, বর্তমানে যারা এই পুলিশ বাহিনী, এই এরা কারা ছিল? এরা কার আন্ডারে ছিল? এরা কার আন্ডারে ছিল? এই গুপ্ত হত্যাগুলো যত, গুমগুলো যত, এরা কার আন্ডারে ছিল আপনার? এবং এইরা সৃষ্টি করেছে এই বিএনপি, এটা আওয়ামী লীগের সৃষ্টি নয়। এরা কার আন্ডারে ছিল? এটা বিএনপি, বেগম খালেদা জিয়ার সৃষ্টি। ক্লিন হার্ট বলে আমাদের হাজার হাজার নেতা কর্মী হত্যা করা হয়েছে বিনা বিচারে। এই সমস্ত অনেক আলোচনা করা যেতে পারে। ওই ভাইয়ের, তাসকিন ভাইয়ের উত্তরে আমি বলতে চাই, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমিও চাই, আপনিও চাই। সত্য কথা মনে রাখতে হবে। তাসকিন ভাই বা আপনারা যা শুনছেন, মনে রাখবেন এই দেশটা কিন্তু এমনি আসে নাই। আমেরিকা যে রকম রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছিল, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। সেই দেশে যে নেতৃত্ব, যে ব্যক্তিটা, তাকে এই মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার মৃত্যু দিবস আমরা পালন করতে পারতেছি না। তাকে নিয়ে আমরা কথা বলা বাংলাদেশে শব্দ করতে পারতেছি না। দুর্ভাগ্য এটা আমাদের জন্য। এই জন্য কি আপনারা দায়ী না? শেখ হাসিনা দায়ী না? আপনারা আওয়ামী লীগ দায়ী না? আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস? হ্যাঁ, আমরা দায়ী। আমি সেটা বলি, আমরা দায়ী। আমরা ৭১-এর পরে যারা দেশ বিরোধী ছিল, তাদেরকে আমরা দেশ থেকে হয় জয় বাংলাদেশ তাকে রাখা উচিত ছিল, আমরা সেটা করি নাই। সেটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা বাংলাদেশে এই জঙ্গি গোষ্ঠী উত্থানের সুযোগ করে দিয়েছি, যেটা এই সমস্যা ছিল আমাদের ভুল। আজকে যারা আজকে দেশে জঙ্গি ভাবে দেশ পরিচালনা করছে, যেভাবে, এটা কি এটা দেশ হলো? এটা দেশের কোন আইন শৃঙ্খলা এখন আছে? কয়েকটা ইয়াং পোলাপান তারা এই কোটা আন্দোলনের নাম দিয়ে একটা দেশের সরকারকে ফেলে দিল, এবং সেটার মূল্য ছিল, আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস কতটা জানতেন যায় না, উনি কিন্তু কথাটা বলেছেন। উনি তো রাজনীতিবিদ নন, উনি অবশ্য দোষটা ওনার ঘাড়ে নিয়েছেন যে উনি এটা সব জানতেন, কিন্তু এর পেছনে ছিল জঙ্গি বাহিনীর হাত। এবং এটা জামাতি ইসলামী, যারা বাংলাদেশের সৃষ্টি চায়নি, আমেরিকা বাংলাদেশের সৃষ্টি চায়নি, এই দুই দল মিলে আমাদের এই ভোগান্তির মধ্যে চলে যেতে হচ্ছে। অথবা আমাদের আগামী দিনেও আমাদের করতে হবে, আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে, এবং বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই জঙ্গিদের বাংলাদেশে জয় বাংলা বলে তাদের বাংলাদেশের বিশ্বাসী হিসেবে, যারা এখন ওই জুলাই সনদ টনদ করে বাংলাদেশ সংবিধানকে চেঞ্জ করতে চাচ্ছে, যারা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাচ্ছে, যারা পতাকাটা চেঞ্জ, এটাকে পরিবর্তন করে আমাদের সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামের সম্মানে যে দেশকে আমরা স্বাধীন করেছি, যে দেশ সবুজ পতাকা মেনেছি, তাদেরকে স্মরণ রেখে আমাদের এগোতে হবে। How about BNP এখন পাওয়ার আছে, বিএনপি তো এখন ক্ষমতায়, রাইট? সো বিএনপির নেতৃত্বে কি এটা হবে বলে আপনার বিশ্বাস? না, তারা নেতৃত্ব অবশ্যই তারা করতেই হবে, তা না হলে তাদের বিএনপির যে বর্তমান বিএনপি যদি সেই পথে না আসে, বিএনপি যে ধারায়, আমার প্রশ্নটা হচ্ছে, বিএনপি যে ধারায় চলছে, এই ধারাকে কি আওয়ামী লীগ সাপোর্ট করছে? না, আওয়ামী লীগের সাপোর্ট করতে সুযোগই নাই। আমাদের তো কোনো কর্মকাণ্ড নেই, আমার তো কোনো বলার কথাই না। আমরা তো যেটা আপনি সুযোগ দিয়েছেন দেখে আপনাকে আমি কথা বলতে পারতেছি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আমরা তো কোনো কথাই বলতে পারি না এখন।
আমরা তো উই আর নন এক্সিস্টেন্ট, বাট উই আর ভেরি মাচ এক্সিস্টেন্ট ইন দ্য মাইন্ড অফ 18 crore পিপল অফ বাংলাদেশ, বিকজ তারা কোনোদিন ভুলতে পারবে না বঙ্গবন্ধুর তার ত্যাগের কথা। বাংলাদেশ এই জনগণ কোনো ভুলতে পারবে না 71-এ 30 লক্ষ শহীদুল লক্ষ মামুনের যে তাদের যে মানে হায়ার স্যাক্রিফাইস। কিন্তু এখন যারা দেশটা আছে 24 তথাকথিত 24-এর যে নেতারা যে সম্প্রদায় গড়ে উঠছে, তারা তো 71-কে স্বীকারই করতে চাচ্ছে না। অতএব এখন একটা যে জিনিসটা সৃষ্টি হয়েছে, এখান থেকে পরিত্রাণের উপায় বিএনপিকে বের করে আনতে হবে, যেহেতু তারা এখন সরকারে আছে এবং সে পথটা বাঁচানো, সেই পথে যাওয়ার জন্য একমাত্র উপায় সর্ববৃহৎ দল আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের সাথে কথাবার্তা বলে আলোচনার মধ্যে দিয়ে সেটা করতে হবে। এর কোনো বিকল্প বাংলাদেশের সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা, জনগণের উন্নয়ন, জনগণের কল্যাণ করা খুবই সময় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আরেকটা জিনিস লাস্ট প্রশ্ন করছে, ট্যাগের রাজনীতি। আওয়ামী লীগ বাংলাদেশে ট্যাগের রাজনীতি চালু করেছিল বলে অভিযোগ আছে। লোকজনকে ট্যাগ দেওয়া, যে আমার বিরোধী হলেই এটা আপনার স্বাধীনতা বিরোধী, আমার বিরোধী হলেই আওয়ামী লীগের সমালোচনা করলে এটা জামাত, আওয়ামী লীগের সমালোচনা করলে এটা বিএনপি, আওয়ামী লীগের সমালোচনা করলে এটা পাকিস্তানের দালাল। এই যে ট্যাগিং কি আপনি কিভাবে দেখছেন এই সময় এসে? ভাই এটা তো আপনি হয়তো বিশ্বাস করেন, এটা তো আমাকে দেয়, আপনি তো জানেন। আমি যদি কোনো একটা কথা উল্টে পাইয়া হয়, আমাকে তো দেন আমি রাজাকার, আমাকে তো বলে আমি বিএনপি। এটা দেওয়ার যে প্রবণতা, এটা একটা রাজনৈতিক কালচার বাংলাদেশে। এটা বর্তমানে কি হয়েছে, বর্তমানে যদি আপনার শত্রু খালি ট্যাগ দেওয়া, এই জামাত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খালি একটা ট্যাগ মেরে দেন, আপনার রাস্তা হাঁটতে পারবেন না। আমরা আগে তো ট্যাগের রাজনীতি